সরি দাদাজান, ডিভোর্স পেপারে আজ এখনই সই করতে হবে। আমি আর অপেক্ষা করতে পারবো না। কালই আমি অস্ট্রেলিয়া ফিরে যাব। আরভানের এই কথায় আয়াতের ভেতরটা আজ হুট করেই জ্বলে উঠল। আরভানের এই চরম তাচ্ছিল্য এবং অবহেলা যেন তার দীর্ঘ 12 বছরের অপেক্ষার ওপর এক বড়সড় চড় মারল। সে বুঝতে পারল এই মানুষটার কাছে তার পবিত্র অনুভূতির কোনো মূল্য নেই। এই জঘন্য মানুষটা কখনোই বোঝার ক্ষমতা রাখে না যে একটা মেয়ে যার জন্য 12 বছর তিল তিল করে নিজেকে গড়েছে, তার মনে সে ঠিক কতটুকু জায়গা জুড়ে আছে। আয়াত নিজের চোখের জল মুছে অত্যন্ত শক্ত হাতে কাগজটা টেনে নিল। তার হাত কাঁপছিল না, কিন্তু হৃৎপিণ্ডটা যেন ছিঁড়ে যাচ্ছিল। সে দ্রুত কলম চালিয়ে সই করে দিল। সই শেষ হতে না হতেই দুফোঁটা তপ্ত অশ্রু টুপ করে পেপারের উপরে আছড়ে পড়ল। ডিভোর্স পেপারটি আয়াতের কান্নায় ভিজে একাকার হয়ে গেল। আরভান সেই ভেজা কাগজের দিকে তাকিয়ে রইল। কেন জানি না, আয়াতের ওই চোখের জল তার কঠিন বুকের ভেতর এক অজানা কাঁটার মতো বিঁধল। এখানে আসার পর থেকেই ওই চোখের পানিতে সে নিজের এক অবিশ্বাস্য দুর্বলতা বারবার খুঁজে পাচ্ছে, যা তার যুক্তি নির্ভর মস্তিষ্ক মেনে নিতে পারছে না। ঠিক সেই সময় জেসিকা ড্রয়িং রুমে ছুটে এলো। সে আরবানের পাশে দাঁড়িয়ে উচ্ছ্বাসিত গলায় বলল, বেবি, যেহেতু আমরা কাল চলে যাচ্ছি, আমি এই গ্রামটা একটু ঘুরে দেখতে চাই। আরশাদ আঙ্কেল টোল্ড মি দিস ভিলেজ ইজ বিউটিফুল। প্লিজ আমাকে কোথাও নিয়ে চলো। আরভান চোখ খিচিয়ে বন্ধ করে নিল, যেন নিজের ভেতর উথলে ওঠা রাগটা লোকানোর আপ্রাণ চেষ্টা করছে। সে নিজেকে সামলে নিয়ে শান্ত স্বরে বলল, আই এম নট ইন দ্য মুড জেসিকা। বাড়ির অন্য কাউকে বলো তোমাকে একটু ঘুরিয়ে আনতে। জেসিকা মুখ কালো করে বলল, বাট আই ডোন্ট নো এনিওয়ান হিয়ার। ইউ মাস্ট কাম উইথ মি। আরভান দাদাজানের দিকে তাকিয়ে বলল, দাদাজান, শেহজাদিকে বলুন ওকে একটু আশপাশ থেকে ঘুরিয়ে আনতে। শেহজাদির মুখ অন্ধকার নেমে এলো। এমনিতেই সে জেসিকা নামের এই আপদটাকে সহ্য করতে পারছে না, তার উপরে তাকে নিয়ে সে রাস্তায় বের হবে। সে আমতা আমতা করে বলল, ভাইয়া, আজ আমার কলেজে একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আমি তো যেতে পারবো না। নাজমা বেগম এবার যেন সুযোগ বুঝে ফোড়ন কাটলেন, আয়াত তো আছে, আয়াতের তো কোনো কাজ নেই, আজ ওর কলেজও নেই। ও আমাদের গ্রামের, আমাদের এই বিদেশি ম্যামকে গ্রামটা একটু ঘুরিয়ে আনুক। নাজমা বেগম জেসিকার কাছে গিয়ে একটু গদগদ হয়ে বললেন, ইয়েস জেসিকা, আয়াত তোমাকে নিয়ে যাবে। এই মায়া দিস ভিলেজের সব কর্নার নো করে। শি নোজ এভরি কর্নার অফ দিস ভিলেজ। আফজাল চৌধুরী এবার আয়াতের বিষণ্ণ মুখটার দিকে তাকালেন। তিনি বুঝতে পারছেন আয়াতের ওপর দিয়ে কি ঝড় যাচ্ছে, কিন্তু পরেক্ষণেই তিনি কিছু একটা ভেবে নিলেন। তিনি আয়াতকে ইশারা করে বলেন, যাও দাদুমণি, ওকে একটু ঘুরিয়ে নিয়ে এসো। নিজেকে শক্ত করতে শেখো আয়াত। জীবন কারোর জন্য থেমে থাকে না। আরভান ভুরু কুঁচকে বিরক্ত হয়ে বলল, এই মেয়ের সাথে জেসিকা একা কোথাও যাবে না। আই কান্ট ট্রাস্ট হার। আফজাল চৌধুরী নাতির এমন অধ্যত্ত কথা শুনে ঠোঁটের কোণে তাচ্ছিলের হাসি টেনে বললেন, বিশ্বাসের ঠিক অভাবটা কার ওপর? আয়াতের ওপর নাকি অন্য কারোর ওপর? সেটাই তো পরিষ্কার করলে না আরভান। যাই হোক, না বিশ্বাস করলে যেতে দিও না। এই বাড়ির মানুষদের এত অফুরন্ত সময় নেই যে তারা তোমার প্রেমিকাকে নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াবে। প্রেমিকা শব্দটা বোধহয় আরভানের কানে খুব একটা সুখকর শোনালো না। তা তার মুখেই ফুটে উঠল। তার মুখের পেশি শক্ত হয়ে উঠল। জেসিকা আহ্লাদ করে ডেকে উঠল, আরভান। আরভান দীর্ঘশ্বাস ফেলে বলল, ফাইন, আমিও সাথে যাব। ওয়েট এ মিনিট, আমি আসছি। আরভান ডিভোর্স পেপারটা নিয়ে গটগট করে ভেতরে চলে গেল। আয়াত তখন পাথর হয়ে দাঁড়িয়ে আছে। আরভানের সাথে আয়াত ঘুরতে যাবে শুনে শাহরিয়ার রাগে ফুঁসতে লাগলো, কিন্তু মনে মনে সে দারুণ খুশি যে আয়াত এখন মুক্ত। সে আয়াতের খুব কাছাকাছি গিয়ে নিচু স্বরে হিস হিস করে বলল, সাইন করে দিলে? থ্যাংক ইউ জান পাখি। তোমার এই ত্যাগের জন্য আমার একটা চুমু দিতে ইচ্ছে করছে, তবে এখন না, বিয়ের পরে বাসর রাতে দিব। একটা না, হাজারটা। আয়াত প্রচন্ড ঘৃণায় মুখ ফিরিয়ে নিল। সে মনে মনে স্থির করল, দাদাজানের মাথার দিব্যির কারণে
একবার সে পরিস্থিতির শিকার হয়েছিল, কিন্তু শাহরিয়ারের মতো লম্পটের ছায়া সে কোনোদিনও নিজের শরীরের উপরে পড়তে দেবে না। কাল ভোর হওয়ার আগেই সে এই অভিশপ্ত খাঁচা থেকে চিরতরে মুক্তি নেবে। বিকেলের দিকে তারা গ্রামের আঁকাবাঁকা রাস্তা, কাঁচা রাস্তা দিয়ে হাঁটছিল। সামনে আরভান আর জেসিকা, আর বেশ খানিকটা দূরত্ব বজায় রেখে পেছনে আয়াত এবং ছোট আরিয়ান। আরভান প্রতি কয়েক কদম পরই ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাচ্ছিল। তার দৃষ্টি বারবার গিয়ে থমকাচ্ছিল আয়াতের ওপর। আয়াত আরিয়ানের সাথে খুনসুটি করছে, হাসছে। বাচ্চাটার সাথে তার এই সহজ ব্যবহার দেখে আরভানের ভেতর কেমন জানি এক ধরনের অসহ্য জ্বালা শুরু হলো। তার মনে হলো, যে মেয়েটির মাত্র কয়েক ঘন্টা আগে বিচ্ছেদ হয়েছে, সে এত তাড়াতাড়ি হাসছে কি করে? নিশ্চয় এই মুক্তি তাকে নতুন কোনো স্বপ্নের স্বাদ দিচ্ছে। আরভান তো এই বিচ্ছেদেই চেয়েছিল, কিন্তু এখন নিজের চোখের সামনে আয়াতের এই নির্ভর হয়ে ওঠা সে কিছুতেই মেনে নিতে পারছে না। এক অদ্ভুত অস্থিরতা তাকে কুরে কুরে খাচ্ছে। জেসিকা একটা বিস্তীর্ণ সরিষা ক্ষেত দেখে আহ্লাদে চিৎকার করে উঠল, "ও মাই গড, সো বিউটিফুল! আরভান, আই ওয়ান্ট এ পিকচার হিয়ার!" আরভান বিরক্তির চরম সীমানায় পৌঁছে গেল। জেসিকার মতো এমন ন্যাকা আর মেকি মেয়ে কোনোদিনই তার পছন্দ না। আজ যদি এক বিশেষ গোপন বাধ্যবাধকতা আর পায়ের অদৃশ্য শেকল তাকে আষ্টে পৃষ্ঠে বেঁধে না রাখত, তবে সে এই মেয়ের সাথে এক কদমও হাঁটত না। আর তো মাত্র কয়েক ঘন্টা, শুধুমাত্র সহ্য করার। অস্ট্রেলিয়ায় পা রাখা পর্যন্ত এই মেয়ের সাথে তার সম্পর্কের দৌড়। সেখানে পৌঁছানো মাত্রই সে পুনরায় হয়ে উঠবে এমন এক অধরা ধ্রুবতারা, যার কক্ষপথের সীমানায় পৌঁছানোর সাধ্য জেসিকার মতো মেকি তরুণীর কোনো কালেই ছিল না, আর হবেও না। জেসিকা আয়াতকে ইশারা করলো কয়েকটা ফুল তুলে দেওয়ার জন্য। আয়াত অনিচ্ছা সত্ত্বেও আইলের ওপর দিয়ে ফুল তুলতে গিয়ে হঠাৎ পা পিছলে গেল। সে পড়ে যাওয়ার আগেই আরভান বিদ্যুৎ গতিতে এগিয়ে এসে তাকে পাজা কোল করে ধরল। এক মুহূর্তের জন্য তার চোখে চার চোখ এক হলো। আয়াতের টলটলে চোখের গভীরতা যেন আরভানের কোনো এক অজানা অতীতে টেনে নিয়ে যাচ্ছিল। আরভানের হাতের শক্ত বাঁধনে আয়াত কেঁপে উঠল, কিন্তু পরেক্ষণেই আরভান তাকে এক প্রকার ঝটকা দিয়ে একপাশে ফেলে দিল। আয়াত ভারসাম্য হারিয়ে নিচে পড়ে গিয়ে কোমরে প্রচন্ড ব্যথা পেল। আয়াত যন্ত্রণায় কোঁকিয়ে উঠে চেঁচিয়ে বলল, "জঘন্য লোক একটা! আপনাকে ধরতে কে বলেছিল? আমার থেকে ১০০ হাত দূরে থাকবেন আপনি। আপনার এই মেকি দয়া দেখানোর কোনো প্রয়োজন নেই।" আয়াত বসে বসে কথাগুলো বললেও আরভান নির্লিপ্তভাবে তাকে পাশ কাটিয়ে চলে গেল। আয়াত হতভম্ব হয়ে গেল। এই মানুষটার চামড়া কি গন্ডারের? এতগুলো কটু কথা শোনানোর পরেও সে একটু বিচলিত হলো না, যেন আয়াতের অস্তিত্বই তার কাছে নগণ্য। তারা হাঁটতে হাঁটতে যখন আরো কিছুটা নির্জনে চলে এলো, জেসিকা আর আরভান কিছুটা সামনে এগিয়ে গেছে। রাস্তার মোড় ঘুরতেই হঠাৎ আয়াতের হাতে একটা হ্যাঁচকা টান পড়ল। শাহরিয়ার কোথা থেকে যেন উদয় হয়ে পেছন থেকে আয়াতের কোমর জাপটে ধরল। আয়াত প্রাণপণে বাঁচার চেষ্টা করছে, চিৎকার করে উঠল, "আপনি আবারও! আপনার সাহস হয় কিভাবে আমাকে বারবার ছোঁয়ার? হাত ছাড়ুন আমার! ছাড়ুন বলছি, নইলে চিৎকার করব কিন্তু!" শাহরিয়ার আয়াতের দুই হাত পেছনের দিকে মুচড়ে ধরে তার ঘাড়ের কাছে মুখ নিয়ে হিস হিস করে বলল, "হাত তো ছাড়বো জান পাখি। রাতে তোর ওই চড়টা আমি হজম করেছি, কিন্তু রাস্তাঘাটে এইসব করিস না। আমারও তো প্রেস্টিজ আছে। তোর তো ডিভোর্স হয়ে গেছে, এখন তো আর কোনো বাধা নেই। এত নাটক করার কি আছে? একটু আগেই ওই আরভান যখন তোকে জড়িয়ে ধরলো, তখন তো তুই পরম শান্তিতে তার বুকে মিশেছিলি। ওই দৃশ্যটা দেখার পর আমার কলিজায় বিষের মতো লেগেছে। অন্য অন্য পুরুষ তোকে ছুলে তোর ভালো লাগে, আর আমার বেলায় এত তেজ! এখন এই বিষের জ্বালা মেটাতে তোকে আমি কি করি বলতো?" আয়াত হাত ছাড়ানোর জন্য আপ্রাণ মোছড়ামুছড়ি করছিল, কিন্তু শাহরিয়ারের নখ যেন তার চামড়ায় বসে যাচ্ছে। পা দিয়ে আঘাত করার চেষ্টা করছিল, কিন্তু কোনো কিছুতেই
লাভ হচ্ছিল না। শাহরিয়ার তার কৌশল আর শক্তি দিয়ে আয়াতের সব চেষ্টা ব্যর্থ করে দিচ্ছিল। ঠিক সেই সময় আরভান পেছন ফিরে দেখল আয়াত আরিয়ানের সাথে নেই। সে চিন্তিত হয়ে পিছিয়ে আসতেই দেখল শাহরিয়ার আয়াতকে ওইভাবে জাপটে ধরে আছে। আরভান থমকে দাঁড়ালো, তার চোখে মুখে এক ধরনের চরম বিতৃষ্ণা ফুটে উঠল। সে তাচ্ছিল্যের হাসি হেসে ধীর গলায় বলল, এখন গ্রামের রাস্তাঘাটেও কি তোদের মতো এই সস্তা লিভ ইন চলে নাকি? দ্যাটস ডিসগাস্টিং। ড্রামা করার জন্য তোমরা অন্তত লোকচক্ষুর আড়ালে যেতে পারতে। আরভানের উপস্থিতিতে শাহরিয়ার চমকে উঠে তড়িঘড়ি করে আয়াতকে ছেড়ে দিল। নিজের অপ্রস্তুত ভাব কাটিয়ে সে কিছুটা বিরক্ত গলায় বলল, ডিভোর্স তো হয়েই গেছে আরভান ভাই, এখন নিজের চরকায় তেল দিন, ফিয়ন্সেকে নিয়ে ঘুরুন ফিরুন, তারপর সুন্দর মতো নিজের দেশে চলে যান। এক্স ওয়াইফের বিষয়ে এত নাক কেন গলাচ্ছেন? আরভান ধীর পায়ে এগিয়ে এসে আয়াতের দিকে এক ঝলক অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। তারপর শাহরিয়ারের চোখের দিকে তাকিয়ে হিম শীতল গলায় বলল, হয়নি এখনো, সবে পেপারে সই হয়েছে। দিল্লি এখনো বহু দূর ব্রো। আয়াত তাদের এই তিক্ত তর্কের মাঝে নিজেকে আর জড়িয়ে রাখতে পারল না। শাহরিয়ারের হাতের সেই পৈশাচিক স্পর্শের ঘিন ঘিনে অনুভূতি মুছতে সে দ্রুত পায়ে বাড়ির দিকে হাঁটতে শুরু করলো। শাহরিয়ার উচ্চ স্বরে বলল, সই হোক আর নাই হোক, আয়াতকে আমার পাওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আয়াতও আমাকে ভালোবাসে। আপনি মাঝখানে শুধু শুধুই কাঁটা হয়ে দাঁড়াচ্ছেন। কোথায় ফিয়ন্সেকে নিয়ে রোম্যান্স করবেন তা না করে এই অপরিচিত জায়গায় তাকে একা ফেলে আপনি আয়াতকে খুঁজতে এসেছেন। ব্যাপারটা ঠিক হজম হলো না। আরভান শান্ত পায়ে শাহরিয়ারের একদম সামনে গিয়ে দাঁড়ালো। শাহরিয়ার ভুরু কুঁচকে উত্তরের অপেক্ষায় ছিল, কিন্তু আরভান তাকে হতবাক করে দিয়ে তার গলার মাফরালটা সজোরে হ্যাচকা টান দিল। শাহরিয়ার ব্যথায় কুঁকড়ে গিয়ে নিজের গলা চেপে ধরল এবং রক্তচক্ষু নিয়ে আরভানের দিকে তাকালো। আরভান অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতে শাহরিয়ারের গলার সেই কালচে ক্ষতের ওপরে আঙ্গুল বুলিয়ে দিল। তারপর বাঁকা হেসে ফিসফিস করে বলল, যে গত রাতে তোমার গলায় যে এই ফাঁসটা দিয়েছিল না, সে অনেক বড় একটা মিস্টেক করে ফেলেছে। তার আসলে আরো একটু জোরে চেপে ধরা উচিত ছিল। তবে শিওর, নেক্সট টাইম সে এই ভুলটা করবে না। কথাটা শেষ করেই আরভান শাহরিয়ারের কলারটা চেপে ধরে নিজের মুখের কাছে টেনে আনলো। একজোড়া পাথুরে চোখ শাহরিয়ারের চোখের ওপরে স্থির করে বলল, একটা সিক্রেট বলি, ডিভোর্স পেপারে আমার সই কিন্তু এখনো পড়েনি। সেই মোতাবেক তোমার জান পাখি এখনো আমার স্ত্রী। বড় ভাইয়ের বইয়ের দিকে নজর দিতে নেই, তবে মানতে হচ্ছে তোমার চয়েস বড্ড খারাপ। চোখের সামনে বিদেশি রাজহাঁস রেখে দেশি পোল্ট্রি মুরগি কে চায়? ইয়োর চয়েস ইজ ভেরি ব্যাড ব্রো। আরভান একটা তুচ্ছ তাচ্ছিল্য সূচক শব্দ করে শাহরিয়ারকে ছেড়ে দিয়ে গটগট করে সামনের দিকে এগিয়ে গেল। শাহরিয়ার স্থানুর মতো করে দাঁড়িয়ে রইল। সে আরভানকে যতটা সরল আর আধুনিক ভেবেছিল, লোকটা তার চেয়েও সহস্র গুণ বেশি রহস্যময়। আরশাদ চৌধুরী যতটা ধুরন্ধর ছিলেন, তার রক্ত যে আরো বেশি ভয়াবহ হবে সেটা এখন শাহরিয়ার হাড়ে হাড়ে টের পাচ্ছে। তাকে দ্রুত কিছু একটা করতে হবে, নইলে সব পরিকল্পনা ধূলিসাৎ হয়ে যাবে। আরভান বড় বড় পা ফেলে দ্রুত আয়াতের সামনে দাঁড়ালো। নিজের লাল হয়ে থাকা চোখ জোড়া দিয়ে আয়াতের দিকে তাকালো। তুমি কি সবসময় রাস্তাঘাটে এমন নির্লজ্জের মতো আচরণ করো? আয়াতের ভেতর অবধি যেন অবদমিত আত্মাভিমান আর আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। যে মানুষটা সত্য না জেনে বারবার তার দিকে আঙ্গুল তুলছে, তার প্রতি একরাশ ঘৃণা নিয়ে সে সরাসরি আরভানের চোখের দিকে তাকিয়ে বলল, নির্লজ্জ আমি নই মিস্টার আরভান, নির্লজ্জ আপনি। অন্যের দিকে আঙ্গুল তোলার আগে নিজের আয়নাটা আগে দেখুন। বিয়ে করে বউ ফেলে রেখে 12 বছর পর অন্য দেশের ফিয়ন্সেকে সাথে নিয়ে ডিভোর্স দিতে এসেছেন। আপনি তো নির্লজ্জতার সব রেকর্ড ভেঙে দিয়েছেন। তাই নেক্সট টাইম আমাকে জাজ করার আগে নিজের চরিত্রটা একবার দেখে নেবেন।
আপনি আপনার ফিয়ন্সেকে নিয়ে ব্যস্ত থাকুন। আমার জীবন নিয়ে ভাববার কোনো অধিকার আমি আপনাকে দেইনি। আয়াতের এমন উচ্চ স্তরের প্রতিবাদে আরভান রাগল না, বরং তার চোখের চাহনি আরো শীতল হয়ে গেল। কণ্ঠস্বর গভীর করে সে বলল, সত্যি বলছি আয়াত, হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়েই আমি এসেছিলাম, কিন্তু কোনো এক অজ্ঞাত কারণে তুমি ছিলে আমার জীবনের তার চেয়েও বড় এক অভিশাপ। আয়াত এক টুকরো ম্লান হাসলো। সেই অভিশাপ থেকে তো আজ পুরোপুরি মুক্তি পেয়েই গেলেন। আরভানের চোখ এক অদ্ভুত শোভা ফুটে উঠল। ঠোঁটের কোণে সেই চিরচেনা বাঁকা হাসি টেনে বলল, মুক্তি আমি পাইনি, বরং কাউকে মুক্তি দিয়েছি। তবে মনে রেখো আয়াত, অভিশাপ অভিশাপের পিছু এত সহজে ছাড়ে না। কথাটা অন্তর্নিহিত অর্থ বোঝার শক্তি তখন আয়াতের ছিল না। সে আর কথা না বাড়িয়ে সামনের দিকে পা বাড়াতেই পেছন থেকে বিকট একটা শব্দে পুকুরের পানি ছিটকে উঠল। আয়াত পেছনে ফিরতে স্তব্ধ হয়ে গেল। আরভান পুকুরের অতল গহ্বরে ডুবছে। এটা দেখে আয়াতের মাথার ভেতরটা মুহূর্তেই শূন্য হয়ে গেল। লোকটা একটু আগেও তার সামনে দাঁড়িয়ে দাম্ভিকতা দেখাচ্ছিল, অথচ সে তো পাড় থেকে বেশ খানিকটা দূরে ছিল। তাহলে সে এভাবে হুট করে পানিতে পড়ে গেল কিভাবে? লোকটা কি সাঁতার জানে না? আরভানের মতো একজন সুঠামদেহী পুরুষকে এইভাবে অসহায়ভাবে পানিতে তলিয়ে যেতে দেখে আয়াত দিশেহারা হয়ে পড়ল। সে আশেপাশে চিৎকার করে কাউকে ডাকার চেষ্টা করলো, কিন্তু নির্জন এই পথে তখন কেউ ছিল না। এত বড় দানবীয় শরীরের একজন মানুষকে টেনে তোলা তার মতো ক্ষুদ্র প্রাণীর পক্ষে অসম্ভব। কিন্তু আরভানের অবস্থা বেগতিক দেখে সে আর এক মুহূর্ত দেরি না করে, নিজের জীবনের পরোয়া না করেই পুকুরের পানিতে ঝাঁপ দিল। আরভানের মতো বিশাল আকার একজন পুরুষকে টেনে পাড়ে আনা ছিল আয়াতের মতো এক ছিপছিপে মেয়ের জন্য প্রায় অসম্ভব। পানির নিচে বস্তুর ওজন হ্রাসের বৈজ্ঞানিক সূত্র হয়তো তাকে কিছুটা সাহায্য করছিল, তবুও আরভানের মতো দুর্ধর্ষ শরীরের ভার বহন করা আয়াতের একার পক্ষে সম্ভব ছিল না। কিন্তু আয়াত ঘুণ অক্ষরেও বুঝতে পারছিল না যে পানির নিচে কেউ একজন তাকে অলক্ষ্যে সাহায্য করছে। আয়াত যখন তাকে টানছে, আরভান নিজেও গোপনে হাত পা চালিয়ে তাকে সাহায্য করছিল। কোনো মতে আরভানের শার্টের কলারটা শক্ত করে মুঠোয় পুরে সে তাকে টেনে পুকুরে সিঁড়িতে আনলো। আরভান পাড়ে শুয়ে জোরে জোরে কাশতে লাগলো। সে চোখ খুলে দেখলো সামনেই আয়াত হাঁপাচ্ছে। ভিজে জবজবে হয়ে থাকা আয়াতের সাদা থ্রি পিসটি তার শরীরের সাথে লেপ্টে আছে, যা তার দেহের সুডৌল অবয়বকে অত্যন্ত স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছে। আরভানের সেই চিরচেনা পাথুরে দৃষ্টি এবার তৃষ্ণার্তের মতো আয়াতের ভিজে শরীরের দিকে আটকে গেল। এক গভীর নেশালো স্বরে সে নিজের বুকের বাঁ পাশের দিকে ইশারা করে সে বিড়বিড় করে বলল, আমার ঠিক এই জায়গাটাতে স্পর্শ করা তোমার মোটেও উচিত হয়নি আয়াত। দিস ইজ এ বিগ মিস্টেক। আয়াত নিজের হেতাহিত জ্ঞান ফিরে পেয়ে ঝট করে আরভানের দিকে তাকালো। সে দেখলো তার একটি হাত এখনো আরভানের বুকের বাঁ পাশের ভিজে জায়গায় শার্টের অংশ মুষ্টিবদ্ধ করে ধরে আছে, ঠিক যেখানে হৃৎপিণ্ডের স্পন্দন অনুভূত হয়। সে দ্রুত হাতটা সরিয়ে নিল, কিন্তু আরভানের চোখের সেই স্থির চাহনি যেন আয়াতকে বিদ্ধ করছে। আয়াত নিজের শরীরের দিকে তাকিয়ে শিউরে উঠল। সাঁতার কাটার সময় তার ওড়নাটা পুকুরের অতলে হারিয়ে গেছে, তা সে খেয়ালই করেনি। তীব্র অস্বস্তিতে আর লজ্জায় সে দ্রুত তার কোমর সমান লম্বা ভেজা চুলগুলো সামনে এনে দুই হাত দিয়ে বুক আড়াল করে নিল। তীব্র ঘৃণায় আয়াতের চোখ মুখ লাল হয়ে উঠল। সে আরভানের দিকে তাকিয়ে সরাসরি বলল, আপনার দৃষ্টি সংযত করুন মিস্টার আরভান। আপনার মতো নিচু মন মানসিকতার লোক আমি আমার জীবনে দ্বিতীয়টি দেখিনি। নিজের চরিত্রটা অন্তত ঠিক করুন। আয়াত আর এক মুহূর্তও সেখানে দাঁড়ালো না। ভেজা শরীরে গটগট করে বাড়ির দিকে রওনা দিল। আরভান ঘাটে বসে নিজের ভেজা পোশাক আর আয়াতের চলে যাওয়া পথের দিকে তাকিয়ে রইল। তার ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি ফুটে উঠল।
বোকা মেয়েটা হয়তো বুঝতেও পারল না এই পুরো নাটকটা ছিল আরভানের এক সূক্ষ্ম পরিকল্পনা। সে শুধু দেখতে চেয়েছিল ডিভোর্স দেওয়ার পরেও আয়াত তার জন্য কতটা ব্যাকুল হয়। অস্ট্রেলিয়া ফিরে যাওয়ার আগে আয়াতের এই ব্যাকুলতা, আকুলতা আর তার শরীরের শেষবারের মতো একটু ছোঁয়া নিয়ে সে নিজের শূন্যতা পূরণ করতে চেয়েছিল। তবে পরিকল্পনাকারী আরভান নিজেও জানত না যে ভাগ্য তাকে ঠিক কোন গন্তব্যে নিয়ে যাচ্ছে। বাইরে ঝিঝি পোকার একঘেয়ে ডাক আর ঘরের ভেতরের দেওয়াল ঘড়ির টিক টিক শব্দ ছাড়া পুরো চৌধুরী বাড়ি এখন নিস্তব্ধতায় ডুবে আছে। ঘড়ির কাঁটা রাত দুটোর, ঘর ছুঁই ছুঁই। জানালার পর্দা সরিয়ে বাইরের জমাট বদ্ধ অন্ধকার বাগানের দিকে তাকিয়ে আছে আয়াত। আজ তাকে পালাতেই হবে এই দম বন্ধ করা খাঁচা থেকে মুক্তি। আর আজ তার বড্ড বেশি প্রয়োজন। বিছানার উপর ছোট্ট একটা ট্রাভেল ব্যাগ গোছানো, তার পাশেই পড়ে আছে কয়েক পাতা ঘুমের ট্যাবলেট। আয়াতের ঠোঁটে এক বিষাদ মাখা হাসি ফুটে উঠল। সে জানে আফজাল চৌধুরী তাকে প্রাণ থাকতে এই বাড়ি থেকে যেতে দিবে না। তার দাদা মনসুর আলীকে দেওয়া সেই বহু বছরের পুরানো প্রতিশ্রুতি দাদাজানের কাছে নিজের জীবনের চেয়েও বেশি দামি। আরভান তাকে গ্রহণ করেনি বলে দাদাজান হয়তো আবারও তাকে শাহরিয়ারের মতো এক বিকৃত মস্তিষ্কের মানুষের হাতে তুলে দেবেন, শুধু নাত বউ করে রাখার জন্য। কাল বিয়ের সাজে বসার আরো একটা বড় কারণ ছিল। পুরো বাড়ি তখন কড়া পাহারায় ঢাকা ছিল। মেঝো চাচা আনোয়ার চৌধুরী লোক লাগিয়ে রেখেছিলেন যাতে করে আয়াত কোনোভাবেই পালিয়ে যেতে না পারে। তখন কোনো উপায় না পেয়ে এই ঘুমের ঔষধগুলোই ছিল তার শেষ ভরসা। ভেবেছিল কবুল বলার আগেই এই বিষ নিজের শরীরে নিয়ে পৃথিবী থেকে চির বিদায় নেবে। কিন্তু আজ পরিস্থিতি ভিন্ন। আরভান আর জেসিকার আগমনে বাড়িতে এক ধরনের বিশৃঙ্খলা আর সবার মনোযোগ বিক্ষিপ্ত। এটাই তার পালানোর মোক্ষম সুযোগ। আয়াত বিছানায় রাখা একটি পুরনো ছবির ফ্রেমে হাত নিল। ধুলোবালি পড়া কাচের নিচে আবছা দেখা যাচ্ছে তার বাবা মা এবং মাঝে দাঁড়িয়ে থাকা ছোট্ট 9 বছরের চঞ্চল এক আয়াত। আয়াতের চোখের কার্নিশ বেয়ে এক ফোঁটা তপ্ত অশ্রু ছবির ওপরে পড়ল। সে বিড়বিড় করে বলল, বাবা মা, তোমাদের আয়াত আজ একা, বড় একা। এই স্বার্থপর দুনিয়াতে আমাকে কার ভরসায় ফেলে চলে গেলে? যদি যেতেই হতো তবে আমাকে সাথে নিয়ে কেন গেলে না? যাকে নিজের সবটুকু উজাড় করে দিয়ে স্বামী মেনেছিলাম, যার জন্য 12 বছর একটা পবিত্র প্রদীপের মতো নিজেরকে আগলে রেখেছিলাম, সে আজ আমাকে আবর্জনার মতো ছুঁড়ে ফেলে দিল। তার কাছে আমি কেবলই একটা বাধা, একটা গ্রাম্য বোঝা। আর সহ্য হচ্ছে না মা, আমি এই মিথ্যা সম্পর্কগুলোর বোঝা আর বইতে পারছি না। সে চোখের পানি মুছে শক্ত হয়ে দাঁড়ালো। আবেগ দিয়ে নয়, আজ তাকে বিবেক দিয়ে সিদ্ধান্ত নিতে হবে। সে একবার সারা বাড়িটা চেক করার জন্য পা টিপে টিপে ঘর থেকে বের হলো। আফজাল চৌধুরীর ঘরের দরজার ফাঁক দিয়ে উঁকি দিল বৃদ্ধ দাদাজান, গভীর ঘুমে মগ্ন। আয়াত নিঃশব্দে তার পায়ের কাছে গিয়ে বসে অস্পষ্ট স্বরে বলল, আমাকে মাফ করে দেবেন দাদাজান। আমি আপনার বিশ্বাস আর ভালোবাসার কোনোটারই মর্যাদা রাখতে পারলাম না। আপনার নাতি আমার অস্তিত্বকেই স্বীকার করে না। এভাবে রোজ রোজ তিল তিল করে মরে যাওয়ার চেয়ে একেবারে মরে যাওয়াই ভালো। আপনি ভালো থাকবেন। আয়াত বেরিয়ে এলো। শাহরিয়ারের ঘরের সামনে দিয়ে যাওয়ার সময় সে দেখল দরজা ভেতর থেকে বন্ধ। শাহরিয়ারও নিশ্চয়ই ঘুমে। সব যখন ঠিকঠাক মনে হলো তখনই পেছন থেকে এক ভারী পুরুষালী কণ্ঠস্বর আয়াতের হৃৎপিণ্ড যেন গলার কাছে চলে এলো। সো দ্য বার্ড ইজ রেডি টু ফ্লাই। আয়াত ঝট করে ঘুরে তাকালো। করিডোরের আবছা আলো দেখা যাচ্ছে আরওয়ানকে। সে দেওয়াল ধরে কোনো মতে দাঁড়িয়ে আছে, এক হাতে নিজের কপাল চেপে ধরা, ঠোঁটে বাঁকা হাসি। আরভানের পরনে এখনো সেই টি শার্ট যা বিকেলের পুকুরের ডোবার পর শুকিয়ে গেছে, কুঁচকে গেছে। আয়াতের ভয়ে মেঘ মুহূর্তেই যেন বিস্ময়ে বদলে গেল, কারণ আরভানকে দেখে মনে হচ্ছে সে
নিজের উপরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। তার মুখ ফ্যাকাশে, চোখ দুটো জবা ফুলের মতো লাল হয়ে আছে। পরে বয়ফ্রেন্ডের সাথে দেখা করো, এখন আমাকে একটু দেখো। তোমার কাছে কি আমার মেডিসিন আছে? প্লিজ গিভ মি, আই ফিল লাইক ড্রাইং। আরভান জড়িয়ে আসা কণ্ঠে বলল। আয়াত বিস্ময় নিয়ে তাকিয়ে রইল। আরভান আবারও বিরক্তি নিয়েই চেঁচিয়ে বলল, কি হলো? বললাম না, কোনো পেইন কিলার আছে কিনা, জাস্ট হেল্প মি। আয়াত হকচকিয়ে গেল। সে ফিসফিস করে বলল, আস্তে কথা বলুন মিস্টার আরভান, সবাই ঘুমাচ্ছে, জেগে যাবে। আর আমি আপনার ঔষধ কোথায় পাবো? আপনার ব্যাগ কি আমি চুরি করে এনেছি নাকি? আরভান মাথায় ২ হাত চেপে ধরে যন্ত্রণাকাতর মুখে আয়াতের মতো করেই ফিসফিস করে বলল, শাট আপ আয়াত, ডোন্ট স্টার্ট এ ডিবেট নাও, মাই হেড ইজ এক্সপ্লোডিং। চুপ করো আয়াত, এখন বিতর্ক শুরু করো না, আমার মাথা ফেটে যাচ্ছে। দাদাজান বলছিল এই বাড়ির সব ফার্স্ট এইড নাকি তোমার কাছে থাকে। আই নিড এ পেইন কিলার কুইক। আয়াত রাগে ফোঁস করে উঠল। দাদাজান এই বয়সেও মিথ্যা কথা কেন বলেন কে জানে। আপনার মতো বিলেতি বাবুদের জন্য আমার কাছে কোনো ঔষধ নেই। আরভান টলতে টলতে আয়াতের দিকে এক পা এগিয়ে এলো। ইউ আর সো ইরিটেটিং। গ্রামে কি মানুষ শুধু ঝগড়া করতেই জন্মায়? জাস্ট গিভ মি দ্য পিলস, আদারওয়াইজ আই উইল ফেইন্ট হিয়ার। আরমান সত্যি সত্যি ঢলে পড়ে যেতে নিলে আয়াত দ্রুত এগিয়ে গিয়ে তাকে জাপটে ধরল। আরভানের শরীরের স্পর্শ লাগতেই আয়াত শিউরে উঠল। আরভানের গায়ের চামড়া যেন আগুনের মতো ঝলসে যাচ্ছে। আয়াতের বুঝতে আর বাকি রইল না যে বিকালে পুকুরের ঠান্ডা পানিতে হাবুডুবু খেয়ে বিলেতি বাবুর কড়া জ্বর এসে গেছে। আয়াত বিরক্তি ঝেড়ে ফেললে বলে উঠল, আমার সাথে চলুন, এখানে ড্রামা করলে সবাই জেগে যাবে। এত রাতে আপনার সাথে আমাকে এইভাবে দেখলে বাড়ির কেউই ভালো কিছু ভাববে না। আয়াত আরভানকে প্রায় টেনে নিজের ঘরে নিয়ে এলো। বিছানায় বসিয়ে দিতেই আরভান ধপাস করে শুয়ে পড়ল। আয়াত ড্রয়ার থেকে প্যারাসিটামল আর এক গ্লাস পানি নিয়ে এলো। এই নিন, খেয়ে নিন। আরভান চোখ অর্ধেক বুজে তিতকুটে মুখ করে বলল, হোয়াট ইজ দিস? লোকাল মেডিসিন? আই উইল টেক ব্রান্ডস। এই ঔষধ খেয়ে মরবো নাকি? আয়াতের ধৈর্যের বাঁধ এবার ভাঙল। সে দাঁতে দাঁত চেপে বলল, এটাও ব্র্যান্ডেরই ওষুধ, আর মরলে মরে যাবেন, তাতেও পৃথিবীর মঙ্গল। আপনার মতো জঘন্য মানুষের বেঁচে থেকে লাভ নেই। এই মুহূর্তে এই ঔষধটা না খেলে জ্বরে আপনার মাথার ঘিলু সব সেদ্ধ হয়ে যাবে। খান বলছি। আরভান বাচ্চা ছেলের মতো মাথা নাড়াতে লাগলো। নো, আই ওয়ান্ট, ইট লুকস বিটার, জাস্ট কল। আয়াত আর সহ্য করতে পারল না। সে এক হাতে আরভানের মুখটা সজোরে চেপে ধরল আর অন্য হাতে ট্যাবলেট দুটো তার গলার ভেতরে ঢুকিয়ে দিয়ে পানি ঢেলে দিল। আরভান ভীষণ খেয়ে কাশতে শুরু করলো। তিতকুটে স্বাদে তার মুখটা কুঁচকে এমন ছোট হয়ে গেল যেন দেখতে অনেকটা কার্টুনের মতো লাগছে। ইউ ইউ মনস্টার, হাউ ডিয়ার ইউ! আরভান হাঁপাতে হাঁপাতে বলল। আয়াত ভুরু কুঁচকে বলল, অসুস্থ হয়ে অন্তত তেজ দেখাতে আসবেন না। আপনাকে যে বিষ দেয়নি, ঔষধ দিয়েছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন। এখন চুপচাপ শুয়ে থাকুন। আয়াত একটা ভেজা তোয়ালে নিয়ে এলো জলপট্টি দেওয়ার জন্য। সে এক মুহূর্ত দ্বিধায় পড়ে গেল। এই লোকটাকে সে চরম ঘৃণা করে, অথচ এখন তার সেবাই করতে হচ্ছে। তার তো উচিত ছিল এখনই এই সুযোগে পালিয়ে যাওয়া। আরভান তো তার কেউ না। ডিভোর্স পেপার কাল সকালেই তো আইনি প্রক্রিয়ায় চলে যাবে। তারপর এই সম্পর্কের ইতি। তবে কেন সে একজন অপরিচিত লোকের মতো তাকে ফেলে যেতে পারছে না? সম্ভবত তার মানবিকতা তাকে বাধা দিচ্ছে। আয়াত জলপট্টি দিতে শুরু করতেই জ্বরের ঘোরে আরভান বকবক শুরু করলো। আয়াত যখন কপাল থেকে জলপট্টি সরাতে চাইল, আরভান হঠাৎই আয়াতের হাতটা সজোরে ধরে ফেলল। সে আয়াতের কোমল হাতটাকে নিজের গালের সাথে চেপে ধরে পাশ ফিরে শুয়ে বিড়বিড় করতে লাগলো। আরভানের এমন আকস্মিক কাজে আয়াত চমকে উঠল। সে হাত সরিয়ে নিতে চাইলে আরভান আরো শক্ত করে ধরল। আয়াত রাগে আর অস্বস্তিতে বলল, মিস্টার আরভান, আমার হাতটা ছাড়ুন। কথা কানে যাচ্ছে না আপনার? আপনার প্রতি
মানবতা বোধ দেখানোই আমার ভুল হয়েছে। হাত ছাড়ুন বলছি। আয়াতের ধমক থামিয়ে দিল হাতের ওপরে পড়া এক ফোঁটা উষ্ণ জলের ছোঁয়া। আয়াতের বুকের ভেতরটা কেন জানি মোচড় দিয়ে উঠল। লোকটা কি কাঁদছে? নাকি জ্বরের ঘোরে চোখের জল পড়ছে? সে নিজের কানটা আরভানের মুখের কাছে নিয়ে গেল কিছু শোনার জন্য। আরভান চোখটা বন্ধ রেখেই ভাঙা গলায় বিড়বিড় করে বলল, শোনো মেয়ে, আমার এই বুক থেকে দূরে থাকো। এই বুকে শুধু আগুন জ্বলে। এখানে কারোর জায়গা নেই। আমি মানুষটা খুব একটা ভালো না। আই অ্যাম এ ব্যাড পারসন। আয়াত নিচু স্বরে প্রশ্ন করল, তা তো আসার পর থেকেই আপনার ব্যবহার দেখে ভালো করেই বুঝতে পারছি। তবুও মনে কৌতূহল জাগে। আপনি কেমন মানুষ তাহলে? এত নিষ্ঠুর কেন আপনি? আরভান জ্বরের ঘোরেই মুচকি হাসল। তবে সেই হাসিতে বিদ্রূপের চেয়ে যন্ত্রণার ছাপই বেশি ছিল। সে বিড়বিড় করে বলল, যখন তোমার শাহরিয়ারকে বিয়ে করার এতই ইচ্ছে ছিল, তখন আমাকে আগেই ডিভোর্স পেপার পাঠিয়ে দেওয়া উচিত ছিল তোমার। তাহলে এতটা পথ কষ্ট করে আমি এখানে আসতাম না। আর এমন ভয়ঙ্কর কোনো অনুভূতির জালে আমাকে ভাসতে হতো না। আরভান আবারও অস্থির হয়ে উঠল। আয়াতের হাতটা গালের সাথে আরো শক্ত করে চেপে ধরে বলল, এমন কেন হচ্ছে বলো তো? আই ডোন্ট ওয়ান্ট দিস ফিলিংস। আমি প্রতি মুহূর্তে চাইছি তোমার থেকে দূরে থাকতে, নিজেকে আড়াল করতে। কিন্তু কেন পারছি না বলতে পারো? আমার কোনো পিছুটান নেই, থাকার কথাও ছিল না। তবুও আজ তুমি আমার যন্ত্রণা বাড়ানোর একমাত্র কারণ হয়ে দাঁড়ালে। বড্ড ভুল করে ফেলেছি আমি। এখানে আসাটা আমার একদমই উচিত হয়নি। সে একটু থামলো, যেন নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে তার। তারপর আবারও বলতে শুরু করলো, বুঝতে পারিনি যে অস্পষ্ট অবয়ব হাজার মাইল দূরে থেকেও আমাকে অস্থির করে রাখতে পারে। তাকে চাক্ষুষ দেখার পর আমার হিতাহিত জ্ঞান বলতে আর কিছুই অবশিষ্ট থাকবে না। আমি বড্ড ভুল করেছি, ভীষণ বড় ভুল করেছি। আমি এই ভুলের পথে আর এক বিন্দুও এগোতে চাই না। তবুও এই ক্ষত বিক্ষত হৃদয় হাহাকার করে বলতে চাই, তুমি শুধু আমার হয়েই থেকো। অথচ পরেক্ষণেই বিবেক বাধা দেয়, আমি চাই না তুমি আমার মায়ায় আটকে থেকো। কারণ আমি জানি এই চাওয়ার শেষটা কেবলই গভীর অনুশোচনা আর হাহাকার। আরভানের গলার স্বর ক্রমশ ভারী হয়ে এলো। তবুও অন্য কারোর বাহু বন্ধনে তোমায় দেখার কথা কল্পনা করলেও আমার এই দগ্ধ কলিজাটা যেন আরো বিষিয়ে ওঠে। আমি চাই তুমি আমায় প্রাণ ভরে ঘৃণা করো। যদি জানি তোমার ঘৃণা সহ্য করার শক্তিটুকুও আমার নেই, তবুও তুমি আমায় ঘৃণা করো। কারণ আমাদের এই অসমাপ্ত গল্পের জন্য ঘৃণা ছাড়া আর কোনো গন্তব্য অন্তত থাকবে না, আমার জানা নেই। আয়াত কোনো উত্তর দিল না। আসলে সে এই লোকটার কোনো কথার অর্থ বুঝতে পারছিল না। তার ভীষণ অবাক লাগছিল। এটা কি এটা ভেবে যে আরভানের কি সত্যি জ্বর হয়েছে, নাকি সে অন্য কিছু খেয়েছে। এমন উল্টাপাল্টা বকবক মানুষ কেবলই মাতাল হলে বা গ্র- ঘোরগ্রস্ত হলে করে। সে কোনো মতে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে অত্যন্ত মনোযোগ দিল, আরভানের কপালের জল পড়তে দিতে লাগলো। আরভান বকবক করতে করতে একসময় ক্লান্ত হয়ে গভীর ঘুমে তলিয়ে গেল। আয়াত নিষ্পলক তাকিয়ে রইল আরভানের শান্ত মুখের দিকে। সেই মুহূর্তেই আয়াতের মাথা থেকে পালিয়ে যাওয়ার চিন্তাটা পুরোপুরি মুছে গেল। ঘুমের ঘোরে আরভানকে কেন জানি সেই জঘন্য মানুষটা মনে হচ্ছে না। এই সেই মানুষ যার জন্য সে দীর্ঘ 12 বছর প্রতিটি মোনাজাতে চোখের জল ফেলেছে। মানুষটার প্রতি প্রচণ্ড ঘৃণা থাকলেও এক অদৃশ্য মায়ার টান যেন তাকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ফেলল। আয়াত আরভানের শিয়রে বসে হাঁটুর ওপরে মাথা ঠেকিয়ে ঝিমাতে লাগলো। সারাদিনের ধকল আর রাতের জাগরণে সে এতটাই ক্লান্ত ছিল যে কখন নিজের অজান্তেই আরভানের বুকের ওপরে মাথা রেখে ঘুমিয়ে পড়েছে তা সে নিজেও জানে না। আরভানের ঘুমের ঘোরেই এক ধরনের অদ্ভুত প্রশান্তি আর উষ্ণতা অনুভব করলো। সে অবচেতনেই মনেই আয়াতকে একদম নিজের সাথে জড়িয়ে ধরল, যেন আয়াত
কোনো অতি দামি আমানত, যা হারিয়ে যাওয়ার ভয়ে সে বুকের পাঁজরে আগলে রাখতে চায়। বাইরে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। পাখির কিচিরমিচির শব্দে দুজনেরই ঘুমটা হালকা হয়ে আসছিল। ঠিক সেই সময় ঘরের দরজা সশব্দে খুলে গেল এবং এক আকাশচুম্বী চিৎকার। ভোরের নিস্তব্ধতা খান খান হয়ে গেল। আয়াত!